সেখানে আমি বিশ্বাসঘাতক হতে পারবো না, না, কারণ আমার একটা ফ্যান ফলোয়ার আছে, আমি সেখানে বিশ্বাসঘাতক হতে পারবো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ইসলাম নিয়ে চলি, আমি কোরআন হাদিস নিয়ে চলি। ডাইরেক্ট তৃণমূলের যোগ হবে এবং তৃণমূলের নেতা হিসেবে ফ্যান ফলোয়ারকে কাজে কাজে লাগাবে। না না তৃণমূলের নেতা হিসেবে ফ্যান ফলোয়ারকে কাজে লাগাবে। না না না, তাদের সঙ্গে আলোচনা করে তুমি আসবে। না 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 না, এখানে তো তুমি দল চেঞ্জ করে তোমার কেউ কিছু করে নিতে পারবে এরকম তো ব্যাপার না না না, তা ওটা না তো। আরে না, পয়সা টয়সা মানে কোনো বিষয় নিয়ে আমি ভাবি না। আমি এই কারণে যে না, আমি একটা নিষ্ঠার সাথে চলার চেষ্টা করি। আমি যে তুমি নিষ্ঠার সাথে চলো এটা জানি, তুমি অনেক অন্যায়ের প্রতিবাদ। আমাদের এখানে ঈদগাহে যে দরবারটা হয়েছিল সেটা আমরা বিভিন্ন জায়গায়, তুমি এটা জানানি, আমরা তোমার হয়ে সাপোর্ট করেছি যে না, যেটা বলেছে সেটা সঠিক কথাই বলেছে, যে যেটাকে ভুল ব্যাখ্যা করুক। মানে আমি তোমার শ্বশুর বাড়িতে শোনার পর প্রথমে যখন এই ব্যাপারটা হলো, অন্য কি কারণে তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম, তোমার শ্বশুর খুলে ব্যাপারটা বললো, তখন আমি আবার দ্বিতীয় ব্যক্তিকে বললাম যে না, এই ব্যাপারটা এরকম ভাবে হয়েছে, লোক ভুল বুঝছে, বোঝাচ্ছে। তো যাই হোক, যেটা সঠিক সে সঠিক বলতে হবে। আমি এটা বলছি যে তোমার পার্টির সঙ্গে বা বিশ্বাসঘাতকতা বেইমানির কোনো জায়গা নেই, আর সেটা করতে আমিও চাই না। আমি বলছি একবার বসে একটা প্ল্যানিং করা হোক, এইটা করতে অসুবিধা কি আছে? তুমি তো তোমার ফ্যান ফলোয়ার যেমন আছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না হয় নিশ্চয়ই তাদের সঙ্গে আলোচনা করবে, যখন আসবে তাদের সবাইকে নিয়ে একসঙ্গে আসবে। সেখানে তোমার তৃণমূলের কোন জায়গাটা হয়ে যাবে বা আমাদের রাজ্য সরকারের কাছে তোমার জায়গাটা কোন কত উঁচুতে চলে যাবে। না 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 না, আমি 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 বিমন শুদ্ধ আমি যেটা বুঝিয়ে বলি, তুমি সব বলছো, সবই আমার কাছে খবর ছিল, সবই আছে, কিন্তু আমি তোমাকে বুঝিয়ে বলি মনসুরদা, আমার মানে তুমি আমার সিনিয়র টিচার, আমি তোমার অনেক জুনিয়র। এবার আমি তোমাকে বলি যে আমি এই বিশ্বাসঘাতকের জায়গায় যাব না। আমার অনেক ক্ষতি হয়েছে, সেগুলো সবই আমি জানি, আমি অনেক ক্ষতি হয়েছে। তুমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করবে, যা যা সমস্যায় জর্জরিত, যত আর্থিক টাকা, যত টাকা ক্ষতি হয়েছে এবং যা যা সমস্যায় জর্জরিত, সব সমস্যার সমাধান হওয়ার পর সিদ্ধান্ত হবে। আমি সবই বুঝছি, আমি বলছি তো, কোনো ব্যাপার নেই। যেমন আমি বলি, নিখিলের বেটা বাপ্পা বেটাকে যখন আমরা পার্টিতে নেই, তাকে যে আশ্বাস দিয়া নিয়েছি না, তাকে ট্রান্সফার করে সেই দিন অর্ডার করে, শুক্রবার অর্ডার করে শনিবারে জয়েন করিয়েছি পার্টিতে। তো অতএব তোমার সঙ্গে আশ্বাসের কোনো ব্যাপার নেই। তোমার যে যে শর্ত থাকবে, তোমার যা যা দাবি থাকবে, সব পূরণ হওয়ার পর তুমি সিদ্ধান্ত নেবে। না না, আমার কোনো দাবি নেই, আমার একটাই দাবি, আমি এমনি স্বাভাবিকভাবে থাকি, এছাড়া অন্য কিছু না মনসুদা, বুঝলে। আমি বিশেষ করে তুমি 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 বলো না, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো, তাই না? আমি আমি আল্লাহর কাছে তুমি মুসলিমদের জন্য লড়াই করছো, তো মুসলিমরা যাতে নিরাপত্তায় থাকে, লড়াই করছি আমি। এটাই, আমি শুধু মুসলিমদের নয়, বরং মুসলিম হিন্দু সকলে নিরাপদে থাকবে, সেই জন্য আমি লড়াই করছি, বুঝলেন। এই কারণে এবার 95% মুসলিম যখন একদিকে, 5% মুসলিম ডিস্টার্ব হবে, সেটা তোমার দ্বারা যদি 5% আরো যুক্ত হয়, তাহলে সব মুসলিম তো একজোট হয়ে রইতে পারবে, শক্তিবান। না না না, ওটা নয়, ওটা নয়। আমি তোমাকে যেটা বুঝিয়ে বলি, আমরা যেটা নিয়ে চলি সেটা হলো কোরআন হাদিস নিয়ে চলি। এবার আমি আমার অ্যানালাইসিস এবং কোরআন হাদিস দিয়ে যা বুঝিয়ে আমি দেখেছি যে আমি কোনো দল কাউকে খারাপ বলছি না, কিন্তু ব্যাপারটা কি, আমি আমারটা নিয়ে চলি, এবার তুমি তোমারটা নিয়ে চলো, বুঝলে ভাই। তুমি যেটা প্রথমে বললে যে তৃণমূলটা যে মানে বিজেপিকে সরাবে, তৃণমূল আরো হিন্দুত্ববাদী, এটাই আমিও একমত, আমি 100% একমত। এই কারণে একমত, আমরা তো দলে আছি, আমরা জানি যে হিন্দু লোককে কিভাবে গুরুত্ব দেওয়া হয়, মুসলিমদেরকে মানে নিয়ে আছে এরকম একটা ব্যাপার। তো সে জায়গায় আমাদের রাগ গোসা যাই হোক না কেন, তবু বিজেপির বিরুদ্ধে যখন লড়াই, যখন বিজেপির বিরুদ্ধে না থাকবে লড়াই, অন্য কারোর বিরুদ্ধে থাকবে, তখন কিন্তু মুসলিম ভেঙে যাবে। তো সেই যে মুসলিমদের নেতৃত্ব হিসেবে তুমি যে দাবিটা করছো, সেই দাবিটা তোমার সমস্ত মুসলিম লিডার সহ তোমার সমস্ত টিম নিয়ে তুমি তো দরবার করবে। তুমি তো একা একা চলে যাচ্ছ না যে বিশ্বাসঘাতকতা করেছে আমি এমএলএ হয়ে গেছি, আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে, বিজেপি ছেড়ে তৃণমূলে, এ পার্টি না ও পার্টি, সে পার্টি না সে পার্টি, এরকম ব্যাপারটা না। তুমি তো সবার সঙ্গে আলোচনা করে করবে এই পরিস্থিতি আমাদেরকে বাঁচতে হলে এরকম একটা রাস্তা তৈরি করতে হবে, আর তোমার জায়গাটা তো অন্য জায়গায় তৈরি হয়ে যাবে। আমি কি বন্যা সেব, আমি ও জায়গার জন্য আমি তোমাকে বলি, শোনো না বন্ধুদা, বুঝলা, একবারে অসুবিধা নেই। আচ্ছা আমি একটা কথা বলিস না, একটা গোপন জায়গায় আবার বুসার কোন চিন্তাধারা, সেটা আমার কথা কমসে কম আমি পার্টির কাছে এই কথা রাখতে পারি যে বুসার আমি অ্যারেঞ্জমেন্ট করেছি, তারপরে মিরাজদা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়েছে, ঠিক আছে। আমি যে এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছি
সেইটা আপাতত পার্টির কাছে আমার একটা প্রশংসনীয় জায়গা হোক। তুমি যেখানে বলবে, যে সময় বলবে, কোনো জায়গায় কোনো টেনশন নেই। আচ্ছা আচ্ছা, সেটা আমি করতে পারি, সেটা আমি করতে পারি, সেটা সেইটা করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কালকে যে কোনো একটা জায়গা, না না, কাল হবে না, কাল আমি চলে যাবো মেখলিগঞ্জে জলসা করতে চলে যাবো, বুঝলেছো, দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা হোক, আচ্ছা কাল হোক, আচ্ছা, পরশু দিন হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে তোমার মনোনীত জায়গা এবং তোমার মনোনীত টাইম একদম গোপনে। আমরাও চাইনি যে আমাদের কেউ দেখুক, তুমিও চাইবে না নিশ্চয়ই তোমাকে কেউ দেখুক। এইটা একটা করে দাও তুমি সেটিংটা। সেটা আমি করবো, ঠিক আছে। তুমি কালকে ঘুরে এসো, না কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু দর্শক শুনলেন, টাকা দিয়ে কেনার চেষ্টা আইএসএফ এর যিনি প্রার্থী নন্দীগ্রামের শবে মেরাজ খান। টাকা দিয়ে কেনার চেষ্টা, বিভিন্ন অফার এবং ফোন করে যিনি ফোনের ওপাশ থেকে কথা বলছিলেন, যেটা খবর পেলাম আমরা ওখানকার অঞ্চলের সভাপতি তৃণমূল কংগ্রেসের অঞ্চলের সভাপতি এই মিরাজ আলী খান নিজে আগে থেকে আইএসএফটা করতে এমনটা কিন্তু নয়, বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িয়ে তিনি রয়েছেন। তবে সত্য কথাটা তিনি এলাকায় বলে এবং সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা তিনি করেন। এই যে মেরাজ আলী খান, সবে মেরাজ খান, তো ইনি আইএসএফ এর টিকিটে লড়ছে নন্দীগ্রাম থেকে। তো যখনই আইএসএফ এর টিকিটে তিনি লড়ছেন নন্দীগ্রাম থেকে, তখনই উপর থেকে যিনি করছেন মনসুর আলী, তো তিনি বলছেন উপর থেকে ফোন এসছে, তোমাকে টাকা দেওয়া হবে, তোমার যা সমস্যা রয়েছে জায়গা জমি হ্যান ত্যান সব মেটানো হবে। এই যে সবে মেরাজ খান, এনার শ্বশুর বাড়ি পর্যন্ত চলে যাওয়া হয়েছে, দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। একেবারে বুঝতে পারছেন, উপর মহল থেকে যে ফোন এসছে ওই মনসুর আলীর কাছে, যে একটু কথা বলেন, মিরাজ আলীকে যদি দলে নেওয়া যায় ওখানে ভালোভাবে তৃণমূল কংগ্রেসটা আর কি জিতবে। এমনিতে টলমলো খাচ্ছে ওখানে নন্দীগ্রামে, শুভেন্দু অধিকার 2021 সালে তিনি জিতেছিলেন, এমনি টলমলো খাচ্ছে। তো আবার যদি মুসলিম ভোটটাকে যদি তৃণমূলের দিকে নিয়ে আসতে পারা যায়, তাহলে কিন্তু ওখানে একটা জেতার চান্স তৃণমূল কংগ্রেসের রয়েছে। কিন্তু এই মিরাজ আলী খান সহজে বেঁকিয়ে ফেলেনি তার সিট দাঁড়া। তার সঙ্গে প্রায় 10 মিনিট যাবত কথা হয়েছে, আমরা অত কথা শোনাতে পারিনি আপনাদের। তো যেটা ব্যাপার আর কি, এনাকে কেনার চেষ্টা করা হয়েছে। প্রথমে কেনার চেষ্টা করা হয়েছে, দেখবেন ভোটের আগে হয়তো এই মিরাজ আলী খানকে, সবে মেরাজ খানকে হয়তো ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, ফাঁসিয়ে দেবে এই তৃণমূল সরকার। প্রথমে সব কেনার চেষ্টা করা হয়েছে, অনেক রিকোয়েস্ট করেছে, ঠিক আছে আসতে হবে না, আপনি একটা বসার জায়গা তৈরি করুন, সেখানে বৈঠক হবে, আপনার সময় আপনার জায়গা আপনি ঠিক করুন। জাস্ট অন্তত মিরাজ আলী খান আমার কাছে আর কি বলছেন যে মনসুর আলী যিনি উপর থেকে ফোন করছে, যদিও তার ছবিটা এই মুহূর্তে আমরা ব্যবহার করছি না, তবে ওখানকার আর কি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। তো দলের কাছে একটা জায়গা তার তৈরি হবে, সে একটা যোগ্যতা দলের কাছে তৈরি হবে আর কি। নিজের যোগ্যতার জন্য মনসুর আলী খানকে করছে, বুঝতে পারছেন, ব্যবহার করছে। তো আমরা যেটা খবর নিয়ে জানতে পারলাম, এই যে মিরাজ আলী খান, ইনি যে আগে আইএসএফ দল করতে এমন নয়, জাস্ট টিকিট দল তাকে দিয়েছে প্রতিবাদী কণ্ঠ হিসাবে, তাই দিয়েছে। কিন্তু মিরাজ আলী খান এর আগেও শাসক তাকে জেল খাটিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এই মিরাজ আলী খানকে, সবে মেরাজ, তাকে কিন্তু জেল খাটিয়েছে এই শাসক। যখন দেখছেন তিনি আইএসএফ এর টিকিটে লড়ছে, শাসক তখন চেষ্টা করছে তাকে কেনার চেষ্টা করছে শাসকের নাকি অনেক ক্ষমতা। তো মিরাজ আলী খান, তার সঙ্গে আমরা কথা বলেছি, আর ফোন কলে যে কথা আমরা শুনলাম, তিনি সহজে বেঁকিয়ে ফেলবে না তারা সিট দাঁড়া। হয়তো অন্য কোনো ব্যক্তি থাকলে মিরাজ আলী সবে মেরাজের জায়গায় হয়তো বেঁকিয়ে ফেলতেন, তবে তিনি বেঁকিয়ে ফেলেনি সিট দাঁড়া। তিনি এই কল রেকর্ড ভাইরাল করে দিয়েছে, বুঝতে পারছেন। আর উপর থেকে যিনি কথা বলছিলেন, তারা সম্ভবত টিচার, তো একই স্কুলে হয়তো পড়াশোনা ছিল, মাস্টার আর ছাত্রের মধ্যে একটা সম্পর্ক ছিল। তার লাস্টে যখন জোরাজোরি করছে না, তখন সবে মেয়েরা বাধ্য হয়েছে, ঠিক আছে চলো এটা বসার ডেট করা হবে। কবে ডেট করা বলছে না, এড়িয়ে গেলেন ব্যাপারটা এড়িয়ে গেলেন। না গেলে তো ছাড়ছে না, টিচার যেভাবে পেকড়ে ধরেছে, না গেলে তিনি ছাড়ছেন না।
তো সেই পর্যন্ত তিনি বলে ঠিক আছে চলো, পরে দেখা যাবে, ঠিক আছে আমি দেখবো। তো দর্শক আমি বলছি শাসকের এরকম দুর্দশা এসে গিয়েছে। আইএসএফ প্রার্থীদেরকে মানে একটা প্রার্থীকে কিনে নেবে, ভাবতে পারছেন? একটি দলের প্রার্থী তাকে পর্যন্ত অফার দেওয়া হচ্ছে, মানে তাকে কিনে নিতে হবে টাকা দিয়ে। মানে এত কালো টাকা শাসকের কাছে রয়েছে, তার যা প্রয়োজন সব মিটিয়ে দেবে, জায়গা জমি সমস্যা, অনেক টাকা পয়সার ব্যাপার সব মিটিয়ে দেবে। শাসক কি চাইছে? শাসক কি চাইছে তৃণমূল? দর্শক এই মিরাজ আলী খানকে অত সহজে কেনা যায়নি, আর কেনা যাবেও না। তো শাসক কি চাইছে এটাও আমরা বুঝতে পারছি। শাসক কি চাইছে, শাসকের পায়ের তলায় যে মাটি নেয় সেটা কিন্তু আর বলতে বাকি রাখে। শাসকের পায়ের তলায় মাটি যেটা নেয় সেটা আমরা বুঝে গিয়েছি, হয়তো শাসক বুঝতে পারেনি, তবে আমরা বুঝে গিয়েছি শাসকের পায়ের তলায় মাটি নাই। নহলে একটা মাওলানা সাহেব আইএসএফ এর টিকিটে লড়ছে, আইএসএফ কোনো ফ্যাক্টরি নয়, আইএসএফ কোনো ফ্যাক্টরি নয়। তো আইএসএফ কে টাকা দিয়ে কিনছেন কেন? আমরা বুঝতে পেরেছি আইএসএফ কি ফ্যাক্টর, আমরা কমসে কম বুঝতে পেরেছি, বুঝে গিয়েছি, আর যারা ভিডিওটা দেখছে তারাও বুঝে গিয়েছে আইএসএফ কতটা ফ্যাক্টর। তো দর্শক এই নন্দীগ্রামের প্রার্থী সবে মেরাজ খান, তাকে এভাবে টাকা দিয়ে কেনার চেষ্টা হয়েছে শাসকের পক্ষ থেকে। বাকি যেটা সবসময় আমরা বলি, কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি।